সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গামাফ্লিক্স ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমাদের আজকের অনুষ্ঠান স্বাস্থ্য কথা রংপুর। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আমরা প্রতি পর্বে রংপুরের একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলি আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে। আজ আমরা এমন একটি রোগের বিষয় নিয়ে কথা বলবো যে রোগটি আমাদের প্রায় ঘরে ঘরে দেখা যায়। শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, ফুসফুসজনিত রোগ, এক কথায় বক্ষব্যাধি রোগ নিয়ে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রংপুরের সুপরিচিত বক্ষব্যাধি চিকিৎসক ডাক্তার তাপস বোস, বিভাগীয় প্রধান, বক্ষব্যাধি মেডিসিন বিভাগ, রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, রংপুর। স্যার, গামাফ্লিক্স ডিজিটালে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। স্যার, প্রথমে আমরা জানতে চাই সাধারণত বক্ষব্যাধি বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ আজাদ আপনাকে। বক্ষব্যাধি বলতে আমরা যেটা বুঝি যে আমাদের বক্ষ বলতে বুক, এই আমাদের বুকে কি ধরনের অসুখ হয় এটাই। এই ধরনের অসুখের মধ্যে আছে যেমন শ্বাসকষ্ট, কাশি, কাশির সাথে কফ পড়া বা রক্ত পড়া, ঠান্ডা লেগে যাওয়া এবং সেই সাথে নাক বন্ধ হয়ে যাওয়া এবং শ্বাসকষ্ট হওয়া, এইসবকেই আমরা বক্ষব্যাধি বাইরের দিক থেকে বলি। এখন অসুখ বিসুখের কথা যখন আসবে তখন সেটা তো আরেকটু ভিতরের ব্যাপার, বলে আরেকটু ডিটেল কথা বলতে হবে তখন আর কি। স্যার, আপনাকে ধন্যবাদ। রংপুর অঞ্চলে কোন ধরনের বক্ষব্যাধি রোগ স্যার বেশি দেখা যায়? খুব সুন্দর প্রশ্ন এবং খুবই সময় উপযোগী প্রশ্ন। এই জন্যে এখন আমাদের রংপুরে প্রচণ্ড শীত, আমরা সবাই জানি সারা দেশেই শীত, কিন্তু রংপুরের শীতটা বা উত্তরবঙ্গের শীত একটু আলাদা ধরনের শীত আর কি। এই ধরনের শীতে সবচেয়ে বেশি কষ্টে ভোগেন শিশুরা এবং বয়স্ক ব্যক্তিরা, এবং যারা আগে থেকে অসুস্থ তারা সেই ধরনের ব্যক্তিরাই বেশি ভুগতেছেন। যেমন যাদের আগে থেকে অ্যাজমা আছে, সেই অ্যাজমার প্রকোপগুলো বেড়ে যায়, বাচ্চাদের নিউমোনিয়া, এই অসুখগুলো বেশি হয়। আর বয়স্ক লোক যারা পুরুষ মানুষ, তারা আগে থেকে ধূমপানে যারা অভ্যস্ত, তাদের সিওপিডি বা ব্রঙ্কাইটিস বলতে একটা অসুখ আছে, সেই অসুখগুলোর প্রকোপগুলো এখানে বেড়ে যায়। তাছাড়া ঠান্ডাজনিত কারণে মানুষের নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, সর্দি লাগা, যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি, এই ধরনের অসুখগুলো আমাদের বেশি হচ্ছে আর কি জানি। ধন্যবাদ স্যার। স্যার, কি কি লক্ষণ দেখলে বোঝা যাবে যে একটা মানুষের বক্ষব্যাধি রোগ হয়েছে? হ্যাঁ, ঠিকই বলছেন। সহজ সরল ভাষায় আমি যদি বলি, প্রথমেই কাশি, হ্যাঁ, প্রথমেই কাশি হবে এবং কাশির সাথে সাথে কফ বের হবে, হ্যাঁ, যেটা কফের সাথে অনেক সময় রক্তও আসতে পারে। যখনই রক্ত আসবে তখনই আমরা বেশি সচেতন হয়ে যাই যে রক্ত আসলো কেন কাশির সঙ্গে, তাই না? তখন এই রক্ত আসার অনেক কারণ, এটা বয়স ভেদে এই রক্ত আসার কারণগুলো আমরা আলাদা করে থাকি। যেমন যারা মধ্যবয়সী পুরুষ আর কি, তাদের বেলায় কাশিতে রক্ত আসা এবং অল্প দিনের জ্বর, যদি কয়েকদিনের জ্বর এবং ভীষণ মাত্রার জ্বর এবং বুক ব্যথা যদি থাকে, সাথে কাশির সাথে রক্ত পড়ে, তাহলে আমরা নিউমোনিয়া চিন্তা করব। আর যদি বয়স্ক লোকের কাশির সাথে অনেকদিন ধরে কাশি এবং এই শীতের কারণে তার কাশিটা বেড়ে গেছে এবং কাশির সাথে তার একদম ফ্রেশ রক্ত আসতেছে, তখন আমরা মনে করব তার খারাপ কিছু অসুখ হতে পারে। যেমন ক্যান্সার, এই কথাটা আমাদের মাথায় আসতে হবে। টিউবারক্লোসিস বা যক্ষ্মা যেটাকে বলি আমরা, সেই অসুখটা এখানে আসতে পারে। আর যখন আমাদের নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে, তখন এটাকে আমরা মানে অ্যালার্জিক রাইনাইটিস বলতে পারি। এটা এই অ্যালার্জিক রাইনাইটিস যে অসুখটার কথা আমি বললাম, এটা আসলে একটা অসুখের পূর্ব লক্ষণ। এই অসুখটাকে যদি আমি সময় মতো চিকিৎসা না করি, পরবর্তীতে এই অসুখগুলো আরও খারাপ পর্যায়ে যেতে পারে। সেই জন্য এটাকে আমাকে গুরুত্ব দিতে হবে। তারপরে শ্বাসকষ্ট হবে, তারপরে আপনার শব্দ হবে। অনেকে বলে যে আমার বুকে শব্দ হচ্ছে, সাই সুই করে শব্দ হচ্ছে, স্যার রাত্রেবেলা ঘুমাতে পারি না, ঘুম ভেঙে যায় শ্বাসকষ্টে, নাক বন্ধ থাকার কারণে। এই সমস্যাগুলো যদি কারো থাকে, তাহলে আমরা চিন্তা করব যে পরবর্তীতে তার বুকে বা বক্ষে বড় ধরনের কোনো অসুখ হতে পারে। সেজন্য আমাদের এই শুরুতেই এই ব্যাপারগুলোতে আমাদের সচেতন হতে হবে এবং প্রয়োজন বোধে আমাদের ডাক্তারের শরণাপন্ন হতে হবে। স্যার, ধন্যবাদ স্যার। গ্রাম বা সাধারণ মফস্বলে আমরা এই ঠান্ডা, কাশি, এই সবকে আসলে সাধারণ রোগ বলে এড়িয়ে যাই। এটাতে স্যার কতটুকু আমাদের জন্য বিপজ্জনক স্যার? আজাদ সাহেব খুব ভালো একটা প্রশ্ন করছেন। আমরা যারা গ্রামে থাকি,
গ্রামে আসলে তো আমরা খুব সহজ সরলভাবে জীবনযাপন করি, তো আমরা কোনো কিছুকে অত বেশি গুরুত্বপূর্ণ মনে করি না। এই কাশি, কি হয়েছে, সর্দি লাগছে, কিছু না, এরকম এরকম বলে আমরা এড়িয়ে যাই। আসলে এটা একটা মারাত্মক একটা ঝুঁকি। কেন, গ্রামে তো আমরা সবকিছুই মানে একদম র ভাবে মিশি না, মানে ধুলাবালি, হ্যাঁ, তারপরে যে ধান কাটা, হ্যাঁ, তারপরে হাল চাষ করা, হ্যাঁ, গরু ছাগলের সাথে থাকা, পুকুরে বা নদীতে গোসল করা, ঠিক মতো গা ধুই না বা মুছি না গাটা, এই ঠান্ডাটা বসে যায়। পরিষ্কার পরিচ্ছন্নতাও আমরা মেনটেন করতে পারি না, যার জন্য হয় কি, ছোট ছোট জিনিসগুলো আমরা গুরুত্ব না দেওয়ার কারণে পরবর্তীতে বড় বড় অসুখ হয়ে যায়। যেমন সর্দিটা বসে গেলে, আমি যেই সমস্যার কথাগুলো আপনাকে বললাম, এই সর্দিটা বসে গেলে এই অসুখগুলো কিন্তু পরবর্তীতে ধরা দেয়। আর গ্রামের লোকজনের তো আসলে সিজনাল আসলে কাজ থাকে না, তারা যখন জমি জমা চাষ করে তখনই তারা একটু ব্যস্ত থাকে কাজে, অন্য সময় কিন্তু তেমন কাজ থাকে না, তারা একটু অলসতা করেই সময় কাটায়, চায়ের দোকানে আড্ডা দেয় বা ধূমপান করে। বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলে তামাক যেহেতু বেশি উৎপাদন হয়, একটু ধুমপান করতে বেশি পছন্দ করে। এতে করে হয় মাঠে ধূমপান বেশি, হ্যাঁ, গল্প করে আর ধূমপান করে, গল্প করে আর ধূমপান করে। আলটিমেটলি তাদের বুকে কিন্তু অনেক ধরনের জীবাণু জমা হয়ে যায়। হ্যাঁ, নিউমোনিয়া হতে পারে, টিউবারকুলোসিস হতে পারে, বা যক্ষা যেটাকে আমরা বলি। আর বয়স্ক লোক অনেক দিন ধরে ধূমপান করার কারণে তাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকে। কিন্তু তারা এই যে একটু রক্ত পড়ছে, কিছু না, এরকম বলে কাটায়। কিন্তু না, যদি সাথে সাথে আমরা এ ব্যাপারে পদক্ষেপ না নিই বা কিছু পরীক্ষা নিরীক্ষা না করি, তাহলে হয়তো বা অনেক দেরি হয়ে যায়। তখন মানে অসুখের গভীরতাটা এত বেশি হয়ে যায় যে তখন সাধারণ ওষুধ দিয়ে আর কাজ হয় না, তখন হয়তো অপারেশনের কোনো বিষয় চলে আসে, অথবা যদি ক্যান্সার হয়ে থাকে তখন তো কেমোথেরাপি বা রেডিওথেরাপি বা অপারেশন খুবই ডিফিকাল্ট হয়ে যায় তখন ম্যানেজ করা। যার জন্য এই সহজ সরলভাবে হাঁচি কাশি এগুলোকে আমরা গুরুত্ব না দিয়ে একটু সচেতনতার সাথে মেনটেন করা উচিত সবকিছু। স্যার, ধূমপানের কথা যেহেতু বললেন, ধূমপান স্যার বক্ষব্যাধির ক্ষেত্রে স্যার কতটুকু স্যার বিপজ্জনক বা কতটুকু এর গুরুত্ব আছে স্যার, একটু যদি। হ্যাঁ, ধূমপান, আমরা রংপুরের মানুষ, ধূমপান তো আসবেই। তার কারণ আমাদের প্রধান উৎপাদিত ফসল হচ্ছে তামাক আমাদের এখানে। হ্যাঁ, আমাদের এখানে তামাক মাটি ভালো হওয়ার কারণে তামাকের উৎপাদন এবং খুব মানে উন্নত মানের তামাক উৎপাদন হয়, যার জন্য আমাদের রংপুরের এই তামাক সারা দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয় কিন্তু। হ্যাঁ, আর এই যারা এই তামাক উৎপাদন করে তারা কিন্তু তামাককে নিজের আপনজন বলে মনে করে আর কি, কিন্তু এর যে পিছনের যে ক্ষতিকারক দিকগুলো আছে এগুলো তখন আমরা আসলে মনে রাখতে পারি না। তামাকের স্যার ঐতিহ্যবাহী আমাদের স্যার হারা গেছে স্যার, অনেক ফ্যাক্টরি আছে, বিড়ি ফ্যাক্টরি, সিগারেট ফ্যাক্টরি, এই ব্যাপারে উদ্বুদ্ধ। এবং ওরা কিন্তু একটা মজার ব্যাপার হলো, তারা কিন্তু অনেকগুলো করে 2-3টা করে বিয়ে করে এবং প্রত্যেক ঘরে ঘরেই প্রায় 4-5টা করে সন্তান তার উৎপাদন করে এই শুধু তামাকের কাজ করার জন্য। হ্যাঁ, এবং ছোট বয়স থেকে এই তামাকের কাজ, বিড়ি বানানো এবং ওই তামাক প্রসেস করা, এই সমস্তর সাথে ওরা সংশ্লিষ্ট থাকে। যার জন্য ছোটবেলা থেকেই তাদের তামাকের যে নিকোটিন বা এই সমস্ত যে কেমিক্যালগুলো শরীরের মধ্যে ঢুকে যায়, যার কারণে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই ক্ষমতাটা অনেকটা কমে যায়। হ্যাঁ, যার জন্য ছোটবেলা থেকেই তাদের ব্রঙ্কাইটিস বা এই তামাকজনিত যে সমস্যাগুলো হওয়ার প্রবণতাটা কিন্তু ছোটবেলা থেকেই গড়ে ওঠে, এবং যত বড় হয় তো ওই জীবাণুগুলো আরও বেশি শক্তিশালী হয়ে তখন দেখা দেয়। হ্যাঁ, যার জন্য বয়স্ক লোকদের আর বিড়ি খেতে হয় না। হ্যাঁ, তারা ওই ধোঁয়ার মধ্যে তামাকের কাজের সঙ্গে যে ধুলাগুলো আসে, হ্যাঁ, এগুলোই ঢুকে গিয়ে মোটামুটি তার তামাকজনিত যে সমস্যা সেগুলো হয়ে যায়, তাকে আলাদা করে আর বিড়ি বা সিগারেট খেতে হয় না। স্যার ধন্যবাদ। আপনি যদি স্যার দর্শকের উদ্দেশ্যে ধূমপান থেকে বিরত থাকার জন্য কিছু বলতেন। যেহেতু ধূমপানের কথা আসলেই, ধূমপান আমাদের বক্ষে অনেক ধরনের অসুখ বা অনেক ধরনের জটিলতা তৈরি করতে পারে। সেই জন্য যারা ধূমপান করেন তাদের প্রতি আমি অনুরোধ করব যে ধূমপান করা যাবে না, প্রথম কথা নিজে করা যাবে না, এবং যারা ধূমপান করেন তাদেরকে উৎসাহিত করা যাবে না, বরং তাদেরকে নিষেধ করতে হবে যে ধূমপান করলে এই ধরনের ক্ষতি হয়। আমরা যারা বক্ষব্যাধি নিয়ে কাজ করি তারা দেখি প্রতিদিন আমাদের অসংখ্য ধূমপানজনিত সমস্যার কারণে রোগীরা আমাদের কাছে আসে এবং তারা অমানসিক যন্ত্রণার শিকার হন। পরবর্তীতে তারা পরিবারের একটা বার্ডেন হয়ে যান,
তার কারণ তার ক্যান্সার হয়ে যায়, যক্ষা অসুখ হলেও সেটা অনেক ধরনের মানে কমপ্লিকেটেড যক্ষা হয়ে যায়, সেটা চিকিৎসা করাটাও খুব জটিল হয়ে যায়। তখন হয় গরিব মানুষ তাদের নিজের অন্ন জোগাড় করতেই তাদের অর্থ সংকুলান হয় না, সেই ক্ষেত্রে এই জটিল বা কঠিন অসুখের চিকিৎসার জন্য যে প্রয়োজনীয় অর্থ এটাও তারা সংগ্রহ করতে পারে না। আলটিমেটলি পরিবারে তারা একটা বোঝা হয়ে যায়। সেই জন্য আমি বলবো যে যারা ধূমপান করেন দয়া করে তারা ধূমপান করবেন না, এবং যারা ধূমপান করেন তাদেরকে নিষেধ করবেন। আস্তে আস্তে সরাসরি বা হঠাৎ করে বন্ধ না করে হলেও আস্তে আস্তে যেন তারা ধূমপানটা ছেড়ে দেন। তাহলে হবে কি, নিজেও ভালো থাকতে পারবেন, পরিবারকেও ভালো রাখতে পারবেন, এবং তার সংসারটাও মোটামুটি ভালো চলবে আর কি। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার স্যার আমাদের বসবাসরত সময় স্যার আমাদের যে নারী যারা রান্নাঘরে রান্না করে, মানে চুলার যে ধোঁয়াটা স্যার, এটা তো কি স্যার বক্ষব্যাধির কোনো স্যার ক্ষতিকর দিক আছে কিনা বা ক্ষতি হয় কি? হ্যাঁ, আপনি সুন্দর প্রশ্ন করছেন। আমাদের দেশে তো মহিলারা বেশি রান্নাঘরে যান, তারা ওই রান্না সংশ্লিষ্ট কাজে বেশি সংশ্লিষ্ট থাকেন আর কি। তো এখন আমরা তো কাঠ খড় এগুলো পোড়াই তো রান্না করা হয়। ওর মধ্যে যে বায়োগ্যাস থাকে আর কি, সেগুলোও শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, সেগুলো শরীরের জন্য ক্ষতিকর এবং প্রায় সমান ধরনের সমস্যাই তারা তৈরি করে। হ্যাঁ, ওই জন্য দেখা যায় যে পুরুষ মানুষের মতো ওই ব্রঙ্কাইটিস বা সিওপিডি বলতে আমরা যেটা বুঝি, এই ধরনের অসুখগুলো যদিও পুরুষদের বেশি হয়, কিন্তু মহিলাদেরও ইদানিং আমরা এই অসুখগুলো দেখতে পাই, যে যারা বেশি এই রান্না বাড়ার কাজে বেশি সময় দেন তাদের জন্য আর কি। স্যার এখানে একটা জিনিস স্যার, কাঠ থেকে যে ধোঁয়াগুলো আসতেছে স্যার, এটার ঘ্রাণটাই মানে বক্ষব্যাধির জন্য ক্ষতি, নাকি স্যার রান্নার উপরে যে মানে যে তরকারি যে পাকটা হয় ওখান থেকে স্যার না, রান্নার পাকটা তো অল্প সময়ে আসে, এটা তো অল্প সময়, আর ধোঁয়া তো সবসময়ই হচ্ছেই, ওটা তো বেশি সময় ধরে আমাদের শরীরের ভিতরে আসতেছে। রান্না করা খাবারের ওটা তো গন্ধ, এটা একটা স্মেল, এটার সাথে তেমন সম্পর্ক নয়। কিন্তু ধোঁয়ার যে বিষাক্ত উপাদানগুলো, কাঠ থেকে যে বিষাক্ত উপাদানগুলো তৈরি হয়, সেগুলো শরীরের ভিতরে গিয়ে আমাদের শরীরের ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে, আলটিমেটলি বক্ষব্যাধি হয়। স্যার অনেকেরই ধারণা যে ইনহেলার যদি একবার নেওয়া যায় তাহলে পরবর্তীতে এটা অভ্যস্ত হয়ে যায়, সে পরবর্তীতে এটা ব্যবহার না করলে তার জন্য ক্ষতিকর বা এটার পার্শ্ব প্রতিক্রিয়া তার জন্য অনেক বেশি ভয়াবহ হয়। এই ব্যাপারে স্যার আপনি যদি কিছু বলতেন স্যার। আচ্ছা, ইনহেলার তো আসলে আমরা সব রোগীকে দেই না, যাদের মনে করেন ছোটোবেলা থেকে অ্যাজমা, হ্যাঁ, তারপরে বয়স্ক লোকদের যাদের ব্রঙ্কাইটিস বা সিওপিডি হয়ে গেছে, তাদের বেলায় আমরা ইনহেলার দিই। এখন এটা দুই ভাগ করে বলতে হবে আমাকে। যারা ছোটোবেলা থেকেই অ্যাজমায় ভোগেন, তারা যদি ছোটোবেলা থেকে খুব ভালো চিকিৎসা নেন, একদম নিয়ম মতো ডাক্তারের কাছে রেগুলার গিয়ে ডাক্তার সাহেব যেভাবে বলেন সেভাবে চিকিৎসা নেয়, তাহলে দেখা যায় যে 14-15 বছর পরে তার আর কোনো ওষুধই লাগে না। ইনহেলার কেন, কোনো ওষুধই লাগবে না, সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই ছোটোবেলায় যদি তার চিকিৎসাটা ঠিকমতো না করা হয়, বড় বয়সে গিয়ে এই অসুখটা থেকেই যায়, তখন তাকে ইনহেলার নিতে হয়। আর বয়স্ক লোক যারা, তাদের তো ইনহেলার নিতেই হবে। কেন, যে তাদের তো পার্মানেন্ট কিছু চেঞ্জ ফুসফুসের হয়ে গেছে, সেটা তো থামানো, মানে সেটাকে ব্যাক করে নিয়ে আসার কোনো কায়দা নেই। তাহলে আমরা ইনহেলার বা ওই টাইপের ওষুধগুলো আমরা কাদেরকে দিই, যারা যে অসুখটা হয়ে গেছে সেই অসুখটা যেন আর না বাড়ে, তার জন্য আমরা বাদ হিসেবে ইনহেলারটা দিয়ে দিই। হ্যাঁ, যেন আর না বাড়ে, তার যে কটা দিন উনি বাঁচবেন সে কটা দিন যেন উনি সুস্থ সুন্দরভাবে একটু শ্বাস নিয়ে বাঁচতে পারেন। আর অভ্যাস হয়ে যাওয়ার ব্যাপারটা আসলে একটা সাধারণ মানুষের কথা আর কি, এটা আসলে কথাটা সরাসরিভাবে সঠিক নয়, আংশিকভাবে সঠিক। কেননা বয়স্ক লোকদের যদি এই ব্রঙ্কাইটিস বা এই ধূমপান বা ধুলার কারণে যে অসুখ হয়, এই অসুখটা ইনহেলার নিতেই হয়, না নিলে পরবর্তীতে উনি শ্বাস নিতে পারবেন না। কিন্তু ছোটবেলা থেকেই যদি অসুখটা হয়ে থাকে, পরে এক সময় গিয়ে আমরা ইনহেলার বন্ধ করে দিতে পারি, এটা নিতেই হবে। সব ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য নয় আর কি, মানে যদি রিকভার হয়ে যায় তখন বন্ধ করলে সমস্যা নেই স্যার না। হ্যাঁ, অবশ্যই, এবং সেটা করতে হবে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মতে। আমি ইচ্ছা করলাম নিলাম না, বা আমি ইচ্ছা করলেই নিলাম, আজকে শ্বাসকষ্ট হলো নিলাম, আবার 2 দিন নিলাম না, আবার যখন শ্বাসকষ্ট তখন নিলাম না, এটা করলে তো তার মানে সুচিকিৎসা হলো না, নিয়ম মতো হলো না, এই আর কি। ধন্যবাদ স্যার। স্যার আমরা আসলে গ্রাম অঞ্চলে অনেকেই আমরা অভ্যস্ত যে ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা যে নিজে নিজে ওষুধ নিয়ে খাই,
এটাতে স্যার আমাদের জন্য কতটুকু ক্ষতিকর স্যার? আচ্ছা, প্রথমে আমি এই প্রশ্ন করার জন্য ক্যাবেল ওয়ানের সবাইকে এবং আজাদ সাহেব আপনাকেও আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাই। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা করেছেন, এবং আমি ক্যাবেল ওয়ানের মাধ্যমে আমি সাধারণ মানুষদেরকে জানাতে চাই, এই যে প্রেসক্রিপশন না নিয়ে বা যারা ওষুধ ডাক্তারের বিক্রি পরামর্শ করে জি, জি। তাদের পরামর্শ নিয়ে যারা ওষুধ খান, এটা মারাত্মক একটা অপরাধ। স্যার স্যার স্যার। যিনি ওষুধ দেন উনি তো ওনার ব্যবসায়িক মানে উদ্দেশ্য হাসিল করার জন্য দেন, কিন্তু যারা নেন তারা আসলে সহজ সরল বা আমি এক কথায় বোকা বলবো, যে এটা যে শরীরের জন্য কত ক্ষতিকর এটা তারা নিজেরাও জানে না। কারণ যে ওষুধটা দিচ্ছেন যে ব্যক্তি, উনি নিজেও তো ওষুধ সম্পর্কে কিছু জানে না, আর যিনি নিচ্ছেন সে তো আরো আমি বলবো একটু মানে মানে বোকা ছাড়া আর কিছু না। সে না বুঝে নিচ্ছে, তার শরীরের ভিতরে সে ঢুকাচ্ছে একটা জিনিস আমি না জেনে আমার শরীরের ভিতরে আমি ঢুকিয়ে দিচ্ছি, যেটা শরীরের জন্য ক্ষতিকর। উনি তো হয়তো বা অর্থনৈতিক বেনিফিটের জন্য উনি দিচ্ছে, এটা ঠিক, কিন্তু আমি না বুঝে আমার শরীরের জন্য আমি ক্ষতিকর একটা জিনিস নিব। এবং আমরা ব্যক্তিগতভাবে ডাক্তারি করতে গিয়ে দেখেছি যে ওষুধটা আমি একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়ে যে ওষুধটা আমি দেইনি, সেই ওষুধ উনি আগে থেকেই খেয়ে আসছেন উইদাউট এনি প্রেসক্রিপশন। তখন তো তার আসলে মানে ভীষণ কষ্ট হয়ে যায়। তখন আলটিমেটলি নিজের অসুখ উনি নিজেই বানিয়ে নিয়ে আসেন, সহজ সরল অসুখ সেটা একদম জটিল করে নিয়ে আসেন। তখন হয়তো বা আমার কিছু করা থাকে না। আর অ্যান্টিবায়োটিক বিষয়টা তো সম্পূর্ণই ভিন্ন। ওটা তো রেজিস্ট্যান্ট হয়ে গেলে দেখা গেল যে অসুখ 2 টাকা দামের ওষুধ খেলেও হতো, তার এখন প্রতিদিন হয়তো বা 1000 টাকার করে ওষুধ লাগতেছে। এইটা একমাত্র অনভিজ্ঞতা এবং যারা বিক্রি করেন অর্থলোভ এবং অজ্ঞতা, মূর্খতা বলবো, যত ধরনের মানে নেগেটিভ কথা বলা যায় এই কথা প্রযোজ্য হবে। তা আমার অনুরোধ, যারা দর্শক শ্রোতা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমি বলবো, আপনি আমার কাছে না আসেন বা বিশেষজ্ঞ কোনো ডাক্তারের কাছে সবসময় যেতে হবে এমন কোনো কথা নয়। আপনার আশেপাশে যারা MBBS ডাক্তার আছেন, যারা নাম মানে সত্যিকার অর্থেই যারা ডাক্তার MBBS ডিগ্রিধারী যারা আছেন, দয়া করে তাদের শরণাপন্ন হন। টাকা পয়সার বিষয় তেমন না হোক, অন্তত নিজের শরীরের দিকে নজর রেখে নিজের ভালোর জন্য আপনি যারা ওষুধ বিক্রি করেন তাদের কাছ থেকে ওষুধ না নিয়ে MBBS পাস করা ডাক্তারদের কাছ থেকে ওষুধ গ্রহণ করুন। এতে ওই ডাক্তার সাহেবের চেয়ে আপনার নিজের শরীরের উপকার হবে বেশি। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার স্যার আমরা সচরাচর দেখা যাচ্ছে যে আপনাদের ভালো একটা বিশেষজ্ঞ ডাক্তারের মানে শরণাপন্ন হয়ে আমরা আমাদের যে সমস্যার জন্য আমরা একটা স্যার প্রেসক্রিপশন নিয়েছিলাম, দেখা যাচ্ছে পরবর্তীতে ট্রিটমেন্টের পর ভালো হয়ে গেছে, কিন্তু পরবর্তীতে আবারও আমার ওই জিনিসটা ওই সিমটম আবার আগের মতোই এইরকম কিছু সমস্যা দেখা দিচ্ছে। তা সেই সময় আমি স্যার পরামর্শ ছাড়া বা কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়া আবার ওই ওষুধগুলো খেতে পারবো কিনা, বা এতে কোনো জটিলতা আছে কিনা? একজন ডাক্তারকে যখন দেখানো হয় সে তো একজন একটা চিকিৎসাপত্র দেয় এবং সবার নিচে কিন্তু লেখা থাকে যে আপনি এতদিন পরে আসবেন, 21 দিন পরে বা 28 দিন পরে বা 1 মাস পরে বা 2 মাস পরে আসবেন, এরকম লেখা থাকে। অনেক সময় দেখা গেল না কিওর হয়ে গেছে আর আসতে হবে না, এটাও লেখা থাকে। কিন্তু যদি লেখা থাকে যে আপনি এতদিন পরে আসবেন, দয়া করে একটু আমার মনে হয় ওই একই ডাক্তারের কাছে আবার যাওয়া উচিত। আর আপনি যেটা বললেন যে 1 বছর পরে বা 2 বছর পরে আবার সেই ধরনের সমস্যা হলো, আবার পুরান প্রেসক্রিপশন আমি ফলো করলাম, এটা আসলে ঠিক হলো না। কেননা আপনি দ্বিতীয়বার আপনার যখন সমস্যা হলো, হয়তো আগেরটা এর চেয়ে আরো বেশি খারাপ ছিল বা বেশি গুরুতর ছিল, সেই বেলায় যে ওষুধ দিয়েছিলাম এবার হয়তো আপনার অত দামি বা অত বেশি ওষুধ দরকার নেই। তা আপনি না জেনেই আপনি আগের যে বেশি অসুখ হয়েছিল সেই অসুখটাই আপনি নিলেন, অথবা এখনকার গতবার যে অসুখটা হয়েছিল এখন অসুখটা আরো বেশি খারাপ, অর্থাৎ গত প্রেসক্রিপশনের চেয়ে আপনার হয়তো আরো একটু উন্নত মানের প্রেসক্রিপশন লাগবে, সেটা আপনি গ্রহণ করলেন না। তখন আপনি ওই আগের প্রেসক্রিপশন ওষুধটা খেলেন, তাতে করে হলো কি আপনার যে ওষুধটা নিয়েছিলেন ওষুধটা আস্তে আস্তে রেজিস্ট্যান্ট ডেভেলপ করে, পরবর্তীতে ওই ওষুধে আর কাজ করে না। হ্যাঁ, তখন আরেকটু ভালো অ্যান্টিবায়োটিক লাগবে। এতে করে হয় কি শরীর মানে কাজও হচ্ছে না, আবার বারবার ওষুধ খেতে হচ্ছে, মানে রেজিস্ট্যান্ট হয়ে যায়। হ্যাঁ, এটা খুবই ক্ষতিকর শরীরের জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের দেশের সাধারণ লোকজন, মানে বেশি সাধারণত বিশেষ করে আমাদের রংপুর অঞ্চলের লোকজন খুবই সহজ সরল সাধারণ টাইপের, পড়াশোনার প্রতিও তাদের তেমন আগ্রহ কম, যার জন্য জ্ঞান গরিমা কম থাকার কারণে সরল বিশ্বাসে তারা অনেক কিছু করে ফেলে। এটা আসলে একদম করাই ঠিক না। হ্যাঁ, মানে একটু হলেও কমপক্ষে আমি যেটা আগেরবার বললাম
এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদের কাছেই যাওয়া উচিত। তারা অন্তত তাকে ভালো পরামর্শ তো অবশ্যই দিবেন, কিন্তু আচ্ছা। খারাপ পরামর্শ দিবেন না। জি, জি, জি। না জানলে বলে দিবেন যে আপনি বাবা আমার হ্যাঁ, আমার হলো ওই- না, ওই আপনি স্যারের শরণাপন্ন বিশেষজ্ঞ হন বা ডাক্তারের জি, কাছে জি। যান। কিন্তু যারা ওষুধ বিক্রি করে, আপনি যেটা বললেন প্রেসক্রিপশন দেখে দেখে তারা মুখে মুখে ওষুধ দিয়ে দেন, তারা তো কিছু জানে না কিছু জানে আসলে। না। তারা তো আপনার যে কি ক্ষতি করতেছে, আপনার গোপনে আপনার শরীরের বিরাট ক্ষতি করে ফেলতেছে। স্যার, এটা করা একদমই উচিত হবে না। ধন্যবাদ স্যার আপনার কাছে। স্যার আপনার সাথে কথা বলে যতটুকু বুঝলাম, বক্ষব্যাধিটা হচ্ছে স্যার আমাদের খুব একটা মানে জটিল একটা মানে রোগ। স্যার বক্ষব্যাধি থেকে বাঁচতে দৈনন্দিন জীবনে আমরা কি করতে পারি, এটা যদি স্যার একটু আচ্ছা, এই ক্ষেত্রে একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষ, আমি দুই ক্যাটাগরিতে যদি ভাগ করি। ধরে নেই আমি সুস্থ মানুষ, হ্যাঁ, স্যার স্যার আমি আরেকজন অসুস্থ মানুষের সংস্পর্শে যখন যাব তখন আমার করণীয়, স্যার এখন করণীয় হবে যে আমি সবসময় মাস্ক ইউজ করব। স্যার আর আমার সামনে যদি কেউ হাঁচি বা কাশি দেয়, এটাকে অ্যাভয়েড করতে হবে। স্যার তার কারণ এই হাঁচি কাশির অসুখগুলো, এই জীবাণুগুলো এই হাঁচি কাশি দিয়েই বেরোয় আসে, স্যার আমাদের মনের অজান্তেই বেরোয় আসে। সেটা যদি আমার শ্বাসের সঙ্গে ভিতরে যায়, তাহলে তো অসুখটা আমার জীবাণুটা আমার ভিতরে ঢুকে গেল, আমার হলো। সেই ক্ষেত্রে আমি নিজে অসুস্থ হয়ে গেলাম। আর যিনি, ধরে নেই আমি অসুস্থ, আমি অন্যের সামনে যতটুকু সম্ভব হাঁচি কাশি এগুলো দিব না, আমি মাস্ক ইউজ করব এবং অসুস্থ ব্যক্তি থেকে একটু দূরে থাকবো। আচ্ছা। আর যে গ্যাদারিং, যেটা ম্যাস গ্যাদারিং যেটা বলে, যেমন যাত্রার সময় বাসে বা ট্রেনে বা স্কুলে বা কলেজে বা কোনো জায়গায় যেখানে গ্যাদারিং হয়, সেখানে আমি গেলে আমার নিজের সাবধানতাটা আগে, অন্যের অসুখ যেন আমার কাছে না আসে, যার জন্য মাস্ক ব্যবহার করাটা ইদানিং আমাদের খুব জরুরি হয়ে গেছে আর কি। আর যদি কারো কোনো অসুখ থেকে থাকে, সেই অসুস্থ ব্যক্তি সে ঠিকমতো ওষুধটা খাবে এবং আমার অসুখটা যেন আরেকজনের কাছে না যায় তার জন্য সচেতন থাকতে হবে। আমার হয়তো একটু কাশি আসতেছে বা আমি একটু সাবধানে আড়ালে গিয়ে একটু দূরে গিয়ে যদি হাঁচি কাশিটা দিই, তাহলে আমার পাশে যে ব্যক্তি থাকলেন তার কাছে সেই অসুখটা গেল না। এই সচেতনতা আমার থাকতে হবে। আর আমি সুস্থ ব্যক্তি হিসেবে আমি অসুস্থ ব্যক্তি থেকে একটু দূরে থাকার চেষ্টা করব। আমার সচেতনতা অবলম্বন করা হ্যাঁ, উচিত। আর যেটা ধূমপান করা, হ্যাঁ, এটা আমাদের ধুলোবালি, এতে দূরে থাকতে হবে। ধোঁয়া, তারপর ধোঁয়া, স্যার। ধুলা, ঠান্ডা, এই তিনটা কথা আমরা বলি, ধুলা, ধোঁয়া, ঠান্ডা, এই তিনটা থেকে আমাকে একটু সচেতন থাকতে হবে, স্যার। তাহলে আমার বক্ষের অসুখগুলো কম হবে। আর যেহেতু শীত পড়ছে, এখন শীতের পোশাক আশাক আমাকে নিতে হবে। স্যার আরেকটা জিনিস স্যার, এই যে কিছু কিছু ফুল আছে, যে ফুলগুলো বা গাছ, যে ফুলের মধ্যে থেকে যে ছোট ছোট যে রেণু কণাগুলো আছে, এটাও কি স্যার ফুসফুস বা এগুলো ফুসফুস তো অবশ্যই, যাদের অ্যাজমা অসুখ আছে, হাঁপানি বা অ্যাজমা অসুখ, তাদের তো এই সিজনটা খুব খারাপ। হ্যাঁ, আমরা বলি যে বসন্তকাল, হ্যাঁ, বসন্তকাল এটা আসলে যাদের অসুখ আছে অ্যাজমা বা হাঁপানি এই টাইপের, তাদের জন্য এটা বসন্তকাল না, তাদের জন্য এটা খুবই কষ্টের একটা সময়। এই সময় তাদেরকে বেশি সচেতন থাকতে হবে। তার কারণ এলোমেলো বাতাস, এলোমেলো বাতাসে এই তখন এই যে আপনি যে ফুলের রেণু এগুলো বাতাসে ছড়ায় এবং ওগুলো যখন তার শ্বাসের মাধ্যমে ভিতরে যায়, তখন তো অ্যাজমাটাকে বাড়িয়ে দেয়, হ্যাঁ, শ্বাসকষ্ট বেশি হয়ে যায়। সেই সময় প্রোটেকশনটা বেশি দরকার যারা অসুস্থ তাদের। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। স্যার স্যার এখন তো উত্তরবঙ্গে স্যার প্রচুর শীত পড়ছে, তাই এই শীতকালে বক্ষব্যাধি রোগ থেকে বাঁচার জন্য কোনো প্রতিকার আছে কি, বা কোনো কিছু গ্রহণ করতে পারি কিনা? হ্যাঁ, এই শীতকালে বিশেষ প্রতিকারের ব্যবস্থা তো অবশ্যই আমাদের থাকতে হবে, বিশেষ করে শিশু, বয়স্ক এবং যারা অসুস্থ, স্যার স্যার সেই ধরনের মানুষ। সাধারণ আমার আপনার মতো যারা আছি তাদের হয়তো বা এতটা না হলেও হবে, কিন্তু তাদের বেলায় একদম বিশেষ একটা মানে প্রতিকার ব্যবস্থা রাখতে হবে। বাচ্চারা যাতে শীতকালে একদম রোদ ওঠার আগে বাইরে না যায়, আর গেলেও একদম ওই রকম ভাবে শীতের কাপড় চোপড় পরে বেরোয়। বয়স্ক লোকজন তাদের জানি গোসলটা ঠিক মতো হয়, তারা নিজের পার্সোনাল হাইজিনটা যাতে মেনটেন করতে পারে, আর শীতের পোশাক আশাক অবশ্যই পরবে এবং রোদ না ওঠা পর্যন্ত তারা বাইরে যাবে না, এটা। আর যারা সুস্থ আছেন তারা যেন অসুস্থ না হন, তার জন্য প্রয়োজনীয় কাপড় চোপড় পরে বেরোতে হবে, হ্যাঁ, মাফলার বা মাস্ক পরা বা শীত যেইভাবে লাগে সেইটা লাঘব করার জন্য যতটুকু দরকার সেই সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে, তা নাহলে তো এই সময় যে অসুখগুলো বেশি হয় সেই অসুখগুলো আমাদের ধরে ফেলবে। ধন্যবাদ স্যার। স্যার আমরা তো অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, তা আপনার স্যার ব্যক্তিগতভাবে দর্শকদের উদ্দেশ্যে স্যার কিছু বলার থাকলে স্যার একটু যদি বলতেন। আমি যা বললাম সবই দর্শকদের জন্য, তারপরেও আমি যেটা বলবো যে নিজের সাবধানতাটা আসলে নিজের কাছে। আমি যদি নিজে সুস্থ থাকতে চাই, তাহলে
আমার জ্ঞান বুদ্ধি বয়স এবং অভিজ্ঞতা দিয়ে আমাকে কিছুটা সেফে থাকতে হবে। আর নিজের যে কিছু যদি খারাপ অভ্যাস থেকে থাকে, ধূমপান করা, হ্যাঁ, বা অন্যান্য যে সমস্ত খারাপ কাজ যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, কারো অন্য ধরনের নেশাও থাকতে পারে, সেগুলো যেন আমরা না করি। এবং যখন পাবলিক প্লেসে যাব তখন যেন আমি নিজেকে কিভাবে গুটায় রাখতে হয়, আমি আগে যেভাবে বললাম সেভাবে নিজেকে যার আমি হয়েছে সাবধান সেও, আর রাখবো। যার যার হয়নি সেও। সেও সবাই। আর বিশেষ করে এই শীতকালে আমাদেরকে আরো একটু ডাবল মানে সতর্ক হতে হবে, যাতে আমি নিজে অসুস্থ হয়ে না যাই। তার কারণ মনে রাখতে হবে, আমার শরীর, আমার স্বাস্থ্য, আমার দেহ, এটা আমার আসলে সম্পদ। এটার যত্ন নেয়া, আমরা যেমন সম্পদের যত্ন নেই একটা গাড়ির বা একটা বাড়ির অন্যান্য জিনিসপত্র, সেরকম আমার শরীরটাকেও এরকম যত্নে রাখতে হবে। এবং মানে না জেনে না শুনে ওই দোকানদারের কাছ থেকে ওষুধ খাওয়া, এইটা করা যাবে না। তাহলেই হয়তোবা আমরা একজন সুস্থ এবং ভালো মানুষ, সুস্থ মানুষ হয়ে আমাদের সমাজে বাঁচতে পারবো এবং নিজের পরিবারকে আমি সুন্দরভাবে রাখতে পারবো। থ্যাংক ইউ স্যার। স্যার, গামাফ্লিক্স ডিজিটালের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও উপস্থাপক আজাদ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সুন্দর আমাকে সুযোগ দেওয়ার জন্য এখানে। আমার মাধ্যমে যদি আমাদের এই এলাকার মানুষের কিছুটা স্বাস্থ্য সচেতনতা আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবং এখানে আমাকে এই আতিথেয়তা দেওয়ার জন্য আমি আপনাদের যারা সংশ্লিষ্ট আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি স্বাস্থ্য কথা রংপুর থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো পর্ব, নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।